আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। মহামারী করোনার সংক্রমণ রোধে সোমবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এতে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া বন্ধ থাকবে সকল ধরনের গণপরিবহন। রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয় এ তথ্য। প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সকল বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী ২৮শে জুন সকাল ৬টা থেকে ১লা জুলাই সকাল ৬টা পর্যন্ত দেশের সকল শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। এদিকে লকডাউনকে সামনে রেখে রাজধানী ছেড়ে বাড়ির পথে পাড়ি জমান নগরবাসী। আন্তজেলা বাস চলাচল বন্ধ থাকায় যে যেভাবে পারছেন ছাড়ছেন নগরী। গাবতলী সহ ঢাকার বিভিন্ন স্পট ঘুরে এমনই চিত্র তুলে এনেছেন সহকর্মী মুসাম্মিয়া ও জয়নাল আবেদিন। রমজান ঈদের ঘরে ফেরার তিক্ত অভিজ্ঞতা এখনো ভোলেনি রাজধানীবাসী। তাই তো লকডাউনের ঘোষণা আসার সাথে সাথেই রাজধানী ছাড়তে শুরু করেছে তারা। কিন্তু বিভিন্ন জেলায় লকডাউন থাকায় আগে থেকেই বন্ধ রয়েছে দূরপাল্লার পরিবহন। সামনে লকডাউন দেবে, এই কারণে যা সমস্যা হবে দেখে আমরা চলে যাচ্ছি। আসলে পরবর্তীতে হয়তো কড়াকড়ি হইতে পারে, সেই জন্য আগে থেকে আর কি চলে যাচ্ছে আর কি। আমরা এখানে আইসে লকডাউনে পড়ছি, আর যদি ঈদ পর্যন্ত যায় তখন আমাদের বাচ্চা কাচ্চা বাড়িতে আর আছে, গরু ছাগল আছে, এগুলো দেখতে হবে না, যায় এই জন্য যাওয়া লাগবে। এদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় অনেকেই সিএনজি বা সিটি বাসে করে ভেঙে ভেঙে যাচ্ছেন গ্রামের বাড়ি। তাদের মাঝে নেই কোনো স্বাস্থ্যবিধি। এটা দেশের সাধারণ মানুষের কথা কেউ চিন্তা করতেছে না। যদি চিন্তা করতো তাহলে সাধারণ মানুষের কথা চিন্তা করলে সরকার এই উদ্যোগ নিত না। লকডাউন দিলে তো তখন তো বাসায় বসে থাকা লাগবে, বাড়িতে তো যাওয়া লাগবে, এজন্য যাচ্ছি। আর কতদিনের জন্য দিচ্ছে তাও তো ঠিক নাই, এজন্যই যাওয়া। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন, সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তারা তৎপর রয়েছেন, নিচ্ছেন নানান পদক্ষেপ। আমাদের নির্দেশনা এখনো আসে নাই, যে নির্দেশনা আসবে সেভাবেই আমরা ব্যবস্থা নেব। আর গণপরিবহনের ক্ষেত্রে যে নির্দেশনা আসবে আমরা ঠিক ওভাবে ব্যবস্থা নেব। করোনা ও ঈদ দুটোই যেন সাংঘর্ষিক হয়ে উঠেছে। লকডাউনে কাজ হারানো মানুষগুলো ছাড়ছেন রাজধানী, কেউ আবার ঈদে প্রিয়জনের সান্নিধ্য পেতে ছুটছেন গন্তব্যে। তবে সকলের আহ্বান, সরকার সুষ্ঠু পরিকল্পনা নিবে ঘরমুখো মানুষের যাত্রাকে আরো সুন্দর ও নিরাপদ করতে। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ স্থগিত করল ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ২৯শে জুন থেকে ফর্ম পূরণ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় স্থগিত করা হলো ফর্ম পূরণ। রোববার দুপুরে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। দেশের সন্ধান মিলেছে ডিএমটি নামক নতুন এক প্রকার উচ্চ মূল্যের মাদকের। এর ভয়াবহতা অনেক বেশি বলে মনে করেছেন গবেষকরা। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে অভিযান চালিয়ে ডিএমটি ও এলএসডি মাদক সহ ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব ২। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন, ক্যামেরা ছিলেন খলিলুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর তদন্তে উঠে আসে মাদক এলএসডির নাম। ২৬শে মে অভিযান চালিয়ে দেশে প্রথমবারের মতো এলএসডি উদ্ধার করেছে ডিবি পুলিশ। একাধিক অভিযানে পুলিশ ও র্যাব এই মাদক সহ আটক করে কয়েকজনকে। সবশেষ শনিবার রাজধানীর তেজগাঁও থেকে এলএসডি ও ডিএমটি সহ ৪ জনকে গ্রেফতার করে র্যাব ২। রোববার রাজধানীর কাউরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য তুলে ধরেন র্যাব ২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম। র্যাবের দাবি, দেশে প্রথমবারের মতো ডিএমটি উদ্ধার করা হলো। অপরদিকে র্যাব জানায়, এসব যুবকরা উন্নত দেশে পড়াশোনা করতে গিয়ে এসব মাদকে আসক্ত হচ্ছে। পরে দেশে ফিরে পোস্টাল সার্ভিসের মাধ্যমে এ সকল মাদক দেশে নিয়ে এসে সেবনের পাশাপাশি বিক্রয় করছিল। তাদের মূল টার্গেট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আটককৃতদের জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পেরেছি, এর মধ্যে 2 জন বিদেশে পড়াশোনা করার সময় বিদেশে অবস্থানকালীন, একজন থাইল্যান্ডে এবং একজন ইংল্যান্ডে এই ডিএমটি এবং এলএসডিতে আসক্ত হয়। বাংলাদেশে চলে আসার পর তার বন্ধুদের মাধ্যমে বিদেশ থেকে বিভিন্নভাবে বিভিন্ন পোস্টাল সার্ভিসের মাধ্যমে সে এই মাদকগুলি বাংলাদেশে বিভিন্ন সময় নিয়ে আসে। এছাড়াও তিনি বলেন, ডিএমটি ও এলএসডি উচ্চবিত্ত একটি গ্রুপের মধ্যে সীমাবদ্ধ থাকলেও তা দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে এদেরকে নির্মূল করার লক্ষ্যে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি। আমরা আশা করছি অচিরেই এই ডিএমটি নামক যে নতুন মাদক এবং আমাদের যে মাদকের সাথে আমরা পরিচিত হয়েছি এলএসডি, ভয়ঙ্কর এই 2 মাদকের থাবা থেকে আমরা আমাদের যুব সমাজকে রক্ষা করার জন্য
র্যাবের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। ডিএমটি বিদেশ থেকে আনা হলো, দেশের ভিতরে বিভিন্ন গবেষণাগারে ডিএমটি তৈরি করা হতে পারে বলে জানায় র্যাব। পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পাঠানো সন্তানদের প্রতি খোঁজখবর রাখার পরামর্শ দেন র্যাব। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, অপরাধের ধরন বদলের সঙ্গে সঙ্গে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে। এসব অ্যাড্রেস করার জন্য সরকার নতুন নতুন আইন প্রণয়ন ও পুরাতন আইনগুলো সংশোধন করে সময় উপযোগী করছে। রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন মন্ত্রী। গেল বৃহস্পতিবার পটুয়াখালীর বাউফলে প্রেমের টানে রমজান নামের এক তরুণের হাত ধরে বাড়ি ছেড়েছিল নবম শ্রেণীর ছাত্রী নাসিমা। বিষয়টি জানার পর কিশোরীর বাবা নালিশ দিয়েছিলেন উপজেলার কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদারের কাছে। সালিশে বসার পর মেয়েটিকে পছন্দ হয়ে যায় চেয়ারম্যানের। পরে তিনি নিজেই নবম শ্রেণী পড়ুয়া ওই কিশোরীকে 5 লক্ষ টাকার দেনমোহরে বিয়ে করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চেয়ারম্যান জানান, আরও 3 বছর আগেই নাকি তার দ্বিতীয় বিয়ে করার কথা ছিল, কিন্তু নির্বাচনের ব্যস্ততা থাকায় তা বিলম্ব হয়। 60 বছর বয়সী চেয়ারম্যানের এমন কাণ্ডে আত্মহত্যার চেষ্টা চালায় প্রেমিক রমজান। অন্যদিকে বিয়ের একদিন পরই চেয়ারম্যানকে তালাক দেয় নাসিমা। এ ঘটনায় দেশজুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্যের। সরকারের পক্ষ থেকে কঠোর লকডাউন ঘোষণায় রোববার সকাল থেকে শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে ছিল দক্ষিণাঞ্চল মুখ যাত্রীদের ভিড়। দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় ছোট ছোট যানবাহনে চড়ে 3 থেকে 4 গুণ ভাড়া দিয়ে ঘাটে এসে ভিড় জমায় মানুষজন। জরুরি সেবা ও পণ্যবাহী ট্রাকের সাথে গাদাগাদি করে পদ্মা পাড়ি দেন যাত্রীরা। বর্তমানে ঘাটে 16টি ফেরি চলাচল করছে বলে জানায় শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ। অপরদিকে সারা দেশে কঠোর লকডাউন ঘোষণার পর মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট ফেরিঘাটে চাপ বাড়তে থাকে ঘরমুখ যাত্রীদের। এ সময় ব্যক্তিগত যানবাহন ও পণ্যবাহী ট্রাকের সাথে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ফেরিতে উঠে পদ্মা পাড়ি দেন মানুষজন। এছাড়া ইঞ্জিন চালিত ট্রলারে করেও পদ্মা পাড়ি দেন অনেকেই। বর্তমানে ঘাটে 17টি ফেরি চলাচল করছে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ। চলতি মাসের 24 জুন বগুড়ার শাহজাহানপুরের খরনা ইউনিয়নের এক সড়কের পাশ থেকে হাত পা বাঁধা অবস্থায় সাব্বির আহমেদ নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গেল রাতে আমিনুল ও সোবহান নামের 2 জনকে আটক করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে তারা। রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব 12 পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অভিযোগ গঠন করা হয়েছে। এরই মধ্য দিয়ে শুরু হলো মামলার বিচারিক কার্যক্রম। রোববার সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ অভিযোগ গঠন করা হয়। এ সময় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় আগামী 26, 27 ও 28 জুলাই। এর আগে গেল বছরের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফের শামলাপুর চেক পোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। মাননীয় আদালত উভয় পক্ষের শুনানি সন্তুষ্ট হয়ে চার্জ ফ্রেম গঠন করেছেন। মাননীয় আদালত চার্জ গঠনের পর আগামী 27-28 তারিখ সাক্ষীদের সমন ইস্যু করেছে সাক্ষী গ্রহণের জন্য। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করে জিয়াউর রহমান সম্রাট নামের এক বিশ্ববিদ্যালয় কর্মকর্তা। এতে প্রতিবাদের ঝড়ে উত্তাল হয়ে ওঠে নোয়াখালীর কবিরহাট। ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তিকারী সম্রাটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। নোয়াখালী থেকে নাজিম উদ্দিন মিলনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। চলতি মাসের 17 জুন রাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস ডিপার্টমেন্টের সহকারী পরিচালক জিয়াউর রহমান সম্রাট তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন। মুহূর্তেই তা ভাইরাল হয়। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে কবিরহাট সহ পুরো নোয়াখালী। অভিযুক্ত সম্রাটকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করে স্থানীয় নেতাকর্মীরা ও এলাকাবাসী। স্থানীয় এক যুবলীগ নেতা মামলা করে কবিরহাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
এর আগেও মদ খেয়ে মাতাল অবস্থায় ফেসবুক লাইভে এসে বিতর্কের জন্ম দেন এই কর্মকর্তা। অফিস না করেই নিজ কর্মস্থল থেকে বিগত ৩ বছর বেতন ভাতা উত্তোলন সহ সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করে আসছেন সম্রাট। এছাড়াও রয়েছে নানান অপকর্মের অভিযোগ। আমি নাকি ইয়াবা ব্যবসা করি, অস্ত্র ব্যবসা করি, এগুলা বলি আমার ফাঁসাই দেওয়ার কথা বলছে। বিভিন্ন জায়গা থেকে ভূমি দখল সহ এবং অনৈতিক কাজের সাথে সেই যুক্ত। ওনার অনুসারীর বাইরে কেউ অন্য অনুসারী হলে ওকে অস্ত্র দেখিয়ে মাইকটা দিয়ে সবসময় নির্যাতন করে। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে ফেসবুকে কটূক্তি করায় সম্রাটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মামলার বাদী নজরুল ইসলাম। সে নোয়াখালী 4-এর এমপি পরিবারের সদস্য। এদের 18 বছরে সেই কবিরহাট উপজেলায় সে মাদক, অস্ত্র, চোরাচালানির সাথে সে জড়িত। আপনাদের মাধ্যমে আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এদিকে সেতুমন্ত্রীকে কটূক্তি ও অফিসে না এসে বেতন উত্তোলনের বিষয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ দিদারুল আলম বিভিন্ন অজুহাতে বক্তব্য না দিলেও সম্রাটকে শোকজ করা হয়েছে বলে জানান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মহোদয়ের সাথে আমরা আলাপ করেছি যে জিনিসটা কতটুকু আছে এবং এর আপডেটটা কি অবস্থায় আছে সেটা আমরা জানার পরে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা কাজ করব। সেতুমন্ত্রীকে কটূক্তির ঘটনায় অভিযুক্তকে জেল হাজতে পাঠানো হয়েছে এবং অভিযোগ ও অপরাধের সকল বিষয়গুলোকে খতিয়ে দেখছে বলে জানান নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং তার এই বিষয়টি নিয়ে পুলিশ খতিয়ে দেখছে, সেটি কোর্টে প্রেরণ করা হয়েছে। আদালত যেভাবে নির্দেশনা দেবে সেই অনুসারে আদালতের নির্দেশনা অনুসারে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। নোয়াখালীর অপরাজনীতির হোতা, নানান বিতর্কিত ঘটনার জন্মদাতা ও সেতুমন্ত্রীকে কটূক্তিকারী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত কর্মকর্তা জিয়াউর রহমান সম্রাটের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি এলাকাবাসীর। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে 61 লাখ আনসার সদস্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর গাছে চারা রোপণের মাধ্যমে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি 2021-এর উদ্বোধনকালে তিনি এ কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন বাহিনীটির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান ও কমান্ড্যান্ট মাহবুবুল ইসলাম সহ আনসার বাহিনীর পদস্থ কর্মকর্তাবৃন্দ। সিরাজগঞ্জের শাহজাদপুরের পর্যটন আশ্রয় প্রকল্প 2-এর আওতায় ভূমিহীনদের ঘর নির্মাণের জন্য মাটি ভরাটের নামে প্রকল্প দেখিয়ে 150 টন গম বরাদ্দ দেওয়ার বিস্মিত স্থানীয়রা। তারা জানান আশ্রয় প্রকল্পের জন্য নির্ধারিত 3টি স্থানের কোনোটিতেই মাটি ভরাট হয়নি, অথচ কাগজে কলমে মাটি ভরাটের বাস্তবায়ন দেখিয়ে টাকা উত্তোলন করে নেন স্থানীয় চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু। আপাতত এই যে 3টে জায়গায় যে ঘর বাড়ি হইতেছে, এই 3 জায়গায় এক চুরি মাটি ফালাইনি। চেয়ারম্যানের মাধ্যমে টাকাগুলো আসার কথা এবং এদের হাতে বুঝে দেওয়ার কথা। এখন পর্যন্ত আমার জানা মতে এরা বুঝে পায় নাই। গুচ্ছগ্রাম করার একটা পরিকল্পনা করে গুচ্ছগ্রাম শুরু করছে, কিন্তু মাটি ভরাটের যে টাকা পয়সা ক্ষতিপূরণ এগুলো আমাদের কিছু দেয়নি, আমাদের কিছু বলেও নেই। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় 2 দিনে 4টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 7 জন। রোববার বিকেলে এবং চলতি মাসের 20 ও 25 জুন রাতে পৃথক এ দুর্ঘটনাগুলো ঘটে। এর মধ্যে ভালুকার মেহরাবাড়িতে 1 জন, সিট স্টোরে 3 জন, নিশিন্দায় 2 জন ও ত্রিশালের বগার বাজারে প্রাণ হারান 1 জন। নিহতদের অধিকাংশই ট্রাকের চালক ও হেলপার। রোববার সকালে বিকট আওয়াজে ভেঙে পড়ল পটুয়াখালীর কুয়াকাটা মিস্ত্রিপাড়া সড়কের নির্মাণাধীন সেতুটি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে জানায় সেতুটির ঠিকাদারি প্রতিষ্ঠান। এদিকে তদন্ত সাপেক্ষে সেতুটি ভেঙে যাওয়ার কারণ উদ্ঘাটন করে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কুয়াকাটা পৌরসভার সহকারী প্রকৌশলী হাসানুজ্জামান। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandtvbd পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।